হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ব্যতিক্রম শিক্ষাঙ্গন চ্যানেলের আজকের ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা জাবেদা নিয়ে আলোচনা করব, কিভাবে জাবেদা করতে হয়, কি কি ধরনের জাবেদা থাকে ইত্যাদি ইত্যাদি। তো ক্লাসটি এখনই শুরু করব। তো ক্লাসটি শুরু করার আগে বলে নেই, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ক্লাসটি আমরা জাবেদা থেকে শুরু করব। তো আমরা প্রথমে জেনে নিই জাবেদা কয় প্রকার। জাবেদা হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ জাবেদা আর হচ্ছে প্রকৃত জাবেদা। সাধারণ জাবেদা কি কি থাকে? ক্রয়, এত টাকায় সম্পদ ক্রয়, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, নগদান হিসাব, এই সমস্ত জিনিসগুলো সাধারণ জাবেদায় থাকে। তো সাধারণ জাবেদা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটাই থাকবে সাধারণ জাবেদা নিয়ে। তো সেজন্য আমরা কিছু এন্ট্রিও লিখছি। তো তার আগে আমরা প্রকৃত জাবেদার মধ্যে কি কি থাকতে পারে সেগুলো আমরা জেনে নেই। তো প্রকৃত জাবেদার মধ্যে থাকতে পারে সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা। এছাড়া বিশেষ জাবেদা হিসেবে থাকতে পারে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, তারপর হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এই কয়েকটা জাবেদা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আরেকটা বিষয় যেটা জানা দরকার সেটা হচ্ছে বাট্টা সম্পর্কে আমরা জেনে নিই। যে জাবেদা করতে গেলে অবশ্যই আমাদের বাট্টার কিছু জাবেদা থাকবে, সেটাও আমরা জেনে নিই। বাট্টা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা। তো আমরা সাধারণত মনে রাখবো কারবারি বাট্টা আর নগদ বাট্টার মধ্যে অনেকের পেস লেগে যায়, যে বের করাটা খুব টাফ হয়ে যায়, এটা কোনটা নগদ বাট্টা হবে না কারবারি বাট্টা হবে, বাট্টাটা আমরা কি নিব না নিব না, এটা নিয়ে একটু সমস্যা হয়। তো এটা দূর করার জন্য মনে রাখতে হবে যে ক্রয় আর বিক্রয়ের সময় যে বাট্টাটা তৈরি হয় সেটা হচ্ছে কারবারি বাট্টা, অর্থাৎ বাকিতে বাট্টা হয় এটা, তাই এটা কারবারি বাট্টা। ওকে। আর নগদ বাট্টাটা কখন হয়? তো যখন দেনাদার তার পাওনাদারকে পরিশোধ করে, অর্থাৎ দেনাদার থেকে টাকা পাওয়া যায় অথবা পাওনাদারকে টাকা পরিশোধ করা হয়, তখনই প্রাপ্ত বাট্টা আর প্রদেয় বাট্টাটা হয়। আর এই বাট্টাটাই জাবেদার মধ্যে যায়, কিন্তু কারবারি বাট্টাটা জাবেদার মধ্যে যায় না, অর্থাৎ বাট্টার টাকাটা বাদ হয় কিন্তু জাবেদা যায় না। আমরা যখন এন্ট্রিগুলো করবো তখন আরো বিস্তারিত জানতে পারবো। তো আমরা জাবেদাটা শুরু করবো। এখানে 20টার বেশি আছে, অর্থাৎ 20টা দিয়ে আমি কিছু বুঝাইছি। তো এই সমস্ত লেনদেনগুলো কিভাবে তৈরি হয়, লেনদেন থেকে কিভাবে জাবেদা তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে শিখাবো। তো আমরা জানি যে জাবেদা করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? জাবেদা করতে হলে প্রথমে আমাদেরকে পক্ষ নির্ধারণ করতে হবে, অর্থাৎ দুইটা পক্ষ তৈরি করতে হবে। তারপরে পক্ষটা কোন শ্রেণীর হয় সেটা আমাদের জানতে হবে। তারপর ওই পক্ষগুলোর শ্রেণীগুলো কি হ্রাস হয় না বৃদ্ধি হয় সেটা বের করতে হবে। তারপরে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে, তাহলেই আমরা এটা করতে পারবো। তো এখানে যা দেখতে পাচ্ছ যে পক্ষ, শ্রেণী নির্ধারণ, হ্রাস বৃদ্ধি, ডেবিট ক্রেডিট, এগুলো সবগুলাই আমরা পূর্বের ক্লাসে জানছি এবং করছি। তো তোমরা যারা পূর্বের ক্লাসগুলো সবগুলো মিস করছো তারা সবগুলো ক্লাস করে আসো, তোমাদের কাছে এটা করতে ইজি হবে। তোমরা যাদের কাছে সমস্যা মনে হবে তারা ওগুলো করে আসো, স্কিপ করো না, প্রত্যেকটা ক্লাস সিরিয়াল হয়ে আসো, তাহলে করতে পারো। কি গেল এগুলো দিয়ে প্রশ্ন করে আমরা পক্ষটা পাবো। এখন এখান থেকে আমরা শ্রেণীটাও নির্ণয় করে ফেলবো। তারপরে আমরা হ্রাস বৃদ্ধিটা তৈরি করব এবং ডেবিট ক্রেডিটটা নির্ণয় করার জন্য সব এবং আদম। আমরা একটু জেনে নেই যে এখানে যেহেতু সব আর আদম লিখছি, তো সব আর আদমের মানে হচ্ছে সম্পদ আর ব্যয়, অর্থাৎ সম্পদ আর ব্যয় হচ্ছে সবের ফুল ফর্ম। আবার আদমের মানে হচ্ছে আয় দায় মালিকানা সত্ত্ব। আয় দায় মালিকানা সত্ত্ব হতে আদমের ফুল ফর্ম, অর্থাৎ এগুলা কিভাবে আসে, অর্থাৎ এখানে যে আমরা 5টা শ্রেণী লিখছি, সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো হচ্ছে হিসাবের শ্রেণী। পক্ষের পরে আমাদের শ্রেণীটা জানতে হবে। তো শ্রেণীগুলো কিভাবে তৈরি হয় তা আমরা জেনে নিই। একটা হচ্ছে সম্পদ, একটা দায়, আর মালিকানা সত্ত্বের ভিতরে যে 4টা জিনিস আছে, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এখান থেকে টোটাল 3টা জিনিস বের হবে। তো একটা তো আমরা পাইলাম 1 নম্বরে সম্পদ, 2 নম্বরে দায়, 3 নম্বরে আমরা পাবো হচ্ছে আয়, আর 4 নম্বরে হচ্ছে ব্যয়, আর 5 নম্বরে হচ্ছে মূলধন আর উত্তোলন মিলে এই দুটো হচ্ছে মালিকানা সত্ত্ব। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে হিসাবের 5টা শ্রেণী। এখন আমরা হ্রাস বৃদ্ধিটাও জানবো আর ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় সেটাও জানবো। তো এখানে আমরা লিখছি, দেখো যে সব বৃদ্ধি পেলে ডেবিট, সব হ্রাস পেলে ক্রেডিট, আদম হ্রাস পেলে ডেবিট, আদম যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। এগুলো কিভাবে করতে হয় তাও আমরা আগের ক্লাসে করছি, যারা মিস করছো আগের ক্লাসটা করে আসো। তো আমরা এখানে জাবেদা সরাসরি চলে যাই। এখানে প্রতিষ্ঠানের নাম হবে এবং লিখতে হবে প্রতিষ্ঠানের জাবেদা বই, মিস্টার আনোয়ারের জাবেদা বই, মিস্টার জমিরের জাবেদা বই, ইত্যাদি ইত্যাদি। তারপরে এখানে একটা ছক করবো, ছকের মধ্যে প্রথমে তারিখ থাকবে, তারপরে বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই হচ্ছে জাবেদার ছক। তো আমরা প্রত্যেকটা জাবেদাই এখানে করব, কিন্তু জাবেদার মধ্যে সবগুলো করা সম্ভব না, তাই একটা জাবেদার মধ্যে আমি সবগুলো আস্তে আস্তে দেখাবো। প্রত্যেকটা সময় ছকটা এভাবেই করবো। আমরা একটা তারিখ দিয়ে রাখি, আনুমানিক একটা তারিখ। এখানে যত তারিখ ধরলাম যে 2019 সালের জানুয়ারি মাস, আমি দিলাম যে 1 তারিখ। তো প্রত্যেকটা 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ যেভাবে সিরিয়ালে প্রশ্নপত্রে দেওয়া থাকে সেভাবে তোমরা তুলবা। তো আমরা প্রথম লেনদেনটা থেকে শুরু করি। তো প্রথমে কি বলছে? 1 তারিখ বা 1 নম্বর লেনদেনটা আমরা দেখি যে পণ্য বা মাল ক্রয় নগদে ক্যাশে ক্রয়, অর্থাৎ এটাতে আমি বুঝাইছি এটাই যে শর্টকাট লিখছি, যেহেতু এখানে 4টা 5টা জাবেদা হবে। তো এখানে পণ্য বা মাল নামে কোনো হিসাব আসবে না, চেক বা ক্যাশ এগুলো নামে কোনো হিসাব আসবে না। যদি পণ্য বা মাল বলে সেখানে ক্রয় অথবা বিক্রয় আসবে। যদি ক্রয় থাকে তাহলে ক্রয়,
আর যদি বিক্রয় থাকে তাহলে বিক্রয়। আর নগদে ক্যাশে একই কথা, ক্যাশে থাকলে নগদ হবে, আর যদি এখানে চেকে থাকে চেকের নামেও কোনো হিসাব হবে না, সেটা হবে ব্যাংক। তাহলে একটা একটা করে আমরা করি যে নগদে পণ্য ক্রয় যে কথা, মাল ক্রয় বা পণ্য ক্রয় একই কথা। তাহলে এখানে একটা লেনদেনে আমি বুঝতেছি যে ধরলাম যে পণ্য ক্রয় 10,000 টাকা, অর্থাৎ 10,000 টাকার পণ্য ক্রয়। তাহলে এটার জাবেদাটা আমরা কিভাবে করব? এটার জাবেদাটা আমরা করবো প্রথমে পক্ষ নির্ধারণ করবো। পক্ষটা কি কি আসে? পক্ষটা নির্ধারণ করতে হলে আমাদের কি আসবে, কি করে যে তোমরা প্রশ্ন করবা, ঠিক আছে? তাহলে একটা পক্ষ আমি দেখতেছি এখানে ক্রয় আসছে, ক্রয় হিসাব। আর একটা পক্ষ আসতেছে যেহেতু নগদে করছে, নগদান হিসাব লিখলাম, নগদান হিসাব। তো খতিয়ান পৃষ্ঠাতে কিছু বসে না সাধারণত, খতিয়ান পৃষ্ঠাতে আমরা লিখতে হয়। তাহলে টাকাটা আমরা লিখবো 10,000 টাকা, যেহেতু জোরসি 10,000 টাকা দিয়ে এখানে ডেবিটের করে 10,000 টাকা, আর ক্রেডিটের করে 10,000 টাকা। এই হচ্ছে হিসাবের জাবেদাটা। তো জাবেদাটার কারণ তোমরা লিখবা যে নগদে, ক্যাশে, হ্যাঁ ইত্যাদি ভাবে ক্রয় করার জন্য, অথবা যেহেতু নগদে ক্রয় করা হয়েছে। যেভাবে তোমরা কারণটা লিখলে তোমাদের সুবিধা হয় সেভাবে লিখবা। এই হচ্ছে একটা করব। 2 নাম্বার দিলাম। 2 নম্বরে কি বলছে? হাসানের নিকট বিক্রয়, অর্থাৎ বাকিতে বিক্রয়। আর এটা তোমরা আমাদের আগেও জানাইছি যে যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম দিয়ে ক্রয় বিক্রয়ের কথাটা থাকে এবং সেখানে টাকার উল্লেখ বলতে নগদ টাকা বা ক্যাশ টাকা বা চেকে টাকা, ব্যাংকে টাকা, এরকম কোনো উল্লেখ যদি না থাকে এই শব্দগুলো, তাহলে এটা বাকিতে ক্রয় বা বিক্রয় হয়। যেহেতু এখানে বিক্রয়, তাহলে এটা বিক্রয় হয়েছে বাকিতে। তো যখনই বাকিতে বিক্রয় হয় তখনই দেনাদার হিসাবে একটা পক্ষ হয়ে যায়, দেনাদার হিসাব। আর আরেকটা পক্ষ কি, যেহেতু বিক্রয় করছে তাহলে আরেকটা পক্ষ হবে বিক্রয় হিসাব। তাহলে টাকাটা আমরা ধরে নিলাম যে এখানে 2,000 টাকা, তাহলে ডেবিটে 2,000 টাকা বসাবো, আর ক্রেডিটের সাইডে ক্রেডিটেরটা 2,000 টাকা, ক্রেডিটের সাইডে ক্রেডিট, ডেবিটের সাইডে ডেবিটেরটা। আর এটার একটা কারণ দিবা কি, যেহেতু হাসানের নিকট বাকিতে বিক্রয় করা হয়েছে, তোমাদের কারণটা আবারও বলতেছি, কারণটা যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে দিবা। আর আরেকটা জিনিস, এখানে দেনাদারের পাশে আমরা ব্র্যাকেট দিয়ে কিন্তু হাসান লিখতে পারতাম, এটা লেখাটাও আরেকটা ফর্মুলা, এটাও তোমরা করতে পারো যে দেনাদার ব্র্যাকেটে হাসান হিসাব, এটাও করতে পারো। 3 নাম্বারটা করি। 3 নাম্বারটায় এখানে দিলাম 3 নাম্বার। 3 নাম্বার কি বলছে? চেকে আসবাবপত্র ক্রয়, অর্থাৎ কোনো কিছু চেকে যদি ক্রয় করা হয়। এখানে যেহেতু আসবাবপত্রের কথা বলা হয়েছে, যদি চেকে যদি অন্য কিছু ক্রয় করা হইতো, পণ্য ক্রয় করা হইতো, আসবাবপত্র না থাকতো, মানে কোনো সম্পদ না থাকতো, তাহলে আমরা ক্রয় হিসাব লিখতাম। এইখানে যেহেতু আসবাবপত্র অর্থাৎ একটা সম্পদ ক্রয় করা হয়েছে, তাহলে এখানে লিখবো আমরা একটা পক্ষ আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব। কারণ এটা কিভাবে করতে হয়, এখানে সব আর আগুন দিয়ে তোমরা প্রশ্ন করবা যে আসবাবপত্র যেহেতু একটা সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। এই যে সবের মধ্যে বৃদ্ধি পাইছে, এটা তার মানে ডেবিট। তো এগুলো আমি প্রত্যেকটা দেখাইতেছি না, স্কিপ করতেছি, কারণ এগুলো যদি দেখাতে যেতে অনেক সময় লেগে যাবে, তোমরা একটু বুঝে নিও। স্কিপ করতেছি এই কারণেই যে তোমরা যদি আগের ক্লাসগুলো করো, এটা ডিটেইলস আমার আলোচনা করতে হবে না, আগের ক্লাসগুলো করলে তোমরা ইজিলি এগুলো বুঝতে পারবা। তাই আমি এটা স্কিপ করতেছি, শুধু এখানে লিখে দিছি, তোমরা জাস্ট ফরম্যাটটা বসায়া কিভাবে করতে হয় এটা জেনে নাও, এতটুকুই। আর আরো একটা ক্রয় করা হয়েছে যেহেতু চেকে, তার মানে এখানে ব্যাংক হিসাব হবে, ব্যাংক হিসাব। তাহলে এখানে যেহেতু টাকা ধরনের আমরা ধরলাম যে আসবাবপত্রটা 5,000 টাকা, আর এটাও 5,000 টাকা, অর্থাৎ ডেবিটের টাকা আর ক্রেডিটের টাকা। এটার একটা কারণ লিখবা তোমরা, তোমাদের মন মতো একটা কারণ লিখবা যে যেহেতু চেকে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, চেকে আসবাবপত্র ক্রয় করা হয়েছে। 3 নাম্বারটা এখন আমরা 4 নাম্বারটা করবো। 4 নাম্বারটা এখানে যদি তারিখ থাকে, আমরা বলি যে এগুলো সিরিয়াল মেনটেন করে আমি দিয়েছি, যদি তারিখ থাকে তোমরা তারিখটা দিবা। তোমরা 4 নাম্বার লিখলাম। 4 নাম্বার কি? ক্রয় ফেরত দেওয়া অথবা বিক্রয় ফেরত আসা, দুইটা এখানে দেওয়া আছে। যদি ক্রয় ফেরত দেওয়া হয় একটা, আবার বিক্রয় ফেরত আসলে আরেকটা। তো ক্রয় ফেরত আমরা কাকে দিই? আমরা ক্রয় ফেরত মনে রাখবা যে তাকেই দিতে পারি যদি আমরা বাকিতে কোনো পণ্য ক্রয় করি, তাহলে অবশ্যই আমরা ফেরত দিতে পারি, অর্থাৎ পাওনাদারকে আমরা ফেরত দিই। তার মানে ক্রয় ফেরতের পরে এখানে পাইতেছে কি, একটা পক্ষ কি আসতেছে? পাওনাদার। তাহলে আমরা ক্রয় ফেরতের আগে করি যে পাওনাদার হিসাব ডেবিট, আর হচ্ছে আমি দিতেছি ক্রয় ফেরত, তাহলে ক্রয় ফেরতটা ক্রেডিট হবে, ক্রয় ফেরত হিসাব ডেবিট। আর এটা হচ্ছে ক্রয় ফেরত হিসাবটা হচ্ছে ক্রেডিট। তো আমরা লিখলাম যে মনে করলাম যে 2,000 টাকার পণ্য আমরা ফেরত দিয়েছি, তাহলে লিখলাম 2,000 টাকা। এটা একটা কারণ লিখবে তোমরা কি, যেহেতু আমি একটু বলে দিই, কারণটা লিখতে গেলে অনেক সময় লাগবে। যেহেতু কৃত পণ্য বা ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে, যেহেতু ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে, এই হচ্ছে তোমার ক্রয় ফেরতেরটা। আর যদি ক্রয় ফেরতের জায়গায় যদি বিক্রয় ফেরত আসে, তাহলে বিক্রয় ফেরতটা কি হবে? জাস্ট এটা উল্টে যাবে, এরকম 2,000 টাকায় ধরলাম। এটা বিক্রয় ফেরতের সময় কি হচ্ছে?
আমি যার কাছে বাকিতে বিক্রয় করছিলাম সে আমাকে ফেরত দিছে, তার মানে মালটা আমি পাইছি, তার মানে এখানে হবে বিক্রয় ফেরত হিসাব, বিক্রয় ফেরত হিসাব। আর আমার কাছে ফেরত দিছে কে? দেনাদার, তার মানে দেনাদার হিসাব, আরেকটা হিসাব হবে দেনাদার হিসাব। তাহলে এখানে বিক্রয় ফেরতটা হচ্ছে ডেবিট আর দেনাদার হিসাবটা হচ্ছে ক্রেডিট। ধরলাম টাকা 2000 টাকায়। এটার একটা কারণ লিখবা তোমরা, যেহেতু বিক্রিত পণ্য ফেরত দেওয়া হয়েছে, ফেরত আসছে, বিক্রিত পণ্য ফেরত আসছে, তাই ওকে। তাহলে এই ছিল 4 নাম্বারটা আমরা দিলাম। সম্পদ বা আসবাবপত্র বিক্রয়, যে কোনো সম্পদ বা আসবাবপত্র, পুরাতন আসবাবপত্র এগুলো যদি বিক্রয় করা হয় তাহলে জাবেদার কিভাবে হবে? যেহেতু আসবাবপত্র বিক্রয় করে আমরা অবশ্যই নগদ অর্থ পাইছি, আর যদি চেকে করা হইতো তাহলে আমরা এখানে ব্যাংক লিখবো। যেহেতু কিছু বলা নাই তার মানে এটা নগদে বিক্রি করছে, তাহলে আমরা লিখবো যে নগদান হিসাব, একটা পক্ষ হইলো। আর যেহেতু আসবাবপত্র বিক্রি করছি আমরা লিখবো আসবাবপত্র অর্থাৎ সম্পদের নাম আসবাবপত্র। এখানে পুরাতন শব্দ যদি থাকে তাহলে সেগুলো আসবে না, তাহলে আমরা লিখলাম যে আসবাবপত্র হিসাব। তো ধরলাম যে এখানে আমরা 3000 টাকার আসবাবপত্র বিক্রি করছিলাম, 3000 টাকা নগদে পাইছি, তো লিখলাম। তো এখানে তোমরা যেহেতু দিয়ে কারণ লিখবা, যেহেতু নগদে আসবাবপত্র বিক্রয় করা হয়েছে। বা কাগজ ক্রয়, আমরা জানি যে কাগজ, কলম, পেন্সিল এগুলোর মানে অমনিহারি, একই কথা। তাহলে এটা আগে ক্রয়টা করে নিই, তারপরে বাকিতে যদি ক্রয় হয় তাহলে কি হবে সেটা আমরা পরে দেখতেছি। তাকে আমরা মনিহারি বা কাগজ ক্রয়টাকে করে নিই, যে কাগজ কলম যেগুলো ক্রয় হয় সেগুলো সবই মনিহারি। তাহলে যেহেতু মনিহারি ক্রয় করছে, সম্পদের মতোই মনিহারি হিসাব হলে, এর আগে বুঝেছিলাম যে মনিহারি হিসাব হবে, এটা ক্রয় হিসাব না হয়ে মনিহারি হিসাব হবে। আর যেহেতু কিছু বলা নাই তার মানে নগদে ক্রয় করছে, নগদান হিসাব হবে আরেকটা হিসাব। তাহলে ধরলাম যে 1000 টাকার মনিহারি ক্রয় করা হয়েছিল, এটা দিলাম এখানে টাকা 1000 টাকা। তো এটারও তোমরা কারণ দিবা, যেহেতু নগদে মনিহারি অর্থাৎ কাগজ দ্রব্য ক্রয় করা হয়েছে ইত্যাদি ইত্যাদি দিয়ে দিবা, এই হচ্ছে এটা। আর যদি এটা আমরা এটা না করে যদি বলতাম যে বাকিতে মনিহারি ক্রয়, তাহলে এটা কি হইতো? তাহলে একটা হিসাব হইতো এখানে মনিহারি, আর আরেকটা হিসাব এখানে অন্যান্য বাকিগুলো হিসাবের ক্ষেত্রে আমরা পাওনাদের লিখি, কিন্তু মনিহারির ক্ষেত্রে এটা একটা চেঞ্জ হবে, একটু মনে রাখো, যেটা বকেয়া মনিহারি হবে। এটা আমি লিখে দিচ্ছি এখানে যে বকেয়া মনিহারি, তাহলে এখানে লিখবা বকেয়া মনিহারি। এই হিসাবটা একটু অনেকটা তোমার প্রকৃত জাবেদার মতো, প্রকৃত জাবেদা এগুলো করতে হয় যেভাবে বকেয়া বা অগ্রিম এগুলো আসে, তো এই শব্দটা এখানে হবে। তো এখানে লিখে দেবে যে যেহেতু বাকিতে মনিহারি দ্রব্য ক্রয় করা হয়েছে। এই হচ্ছে 6 নম্বর হিসাবটা। 7 নম্বর কি বলছে? পুরাতন খবরের কাগজ বিক্রয়। এই যে পুরাতন আসবাবপত্র বা সম্পদ যদি বিক্রয় করা হয় তাহলে একরকম, আর যদি খবরের কাগজ বিক্রয় করা হয় এটা হচ্ছে পণ্য বিক্রির মতো হবে। অর্থাৎ এখানে দিলাম আমি 7 তারিখ, নগদান হিসাব আসবে, এখানে নগদ টাকা আসতেছে কিছু যেহেতু বলা নাই। আর যদি চেক থাকতো তাহলে ব্যাংক আসতো, নগদান হিসাব ডেবিট। আর হচ্ছে যেহেতু খবরের কাগজ বিক্রয় করা হয়েছে কিছু বলা নাই, তার মানে এখানে হবে তোমার বিক্রয় হিসাব। এটা ধরে নিবে যে আমরা পণ্য বিক্রয় করছি, এরকম হবে। আর এখানে কি হবে যে নগদ হিসাব, আমি ধরলাম যে 1000 টাকার খবরের কাগজ বিক্রয় করছিলাম, তাহলে 1000 টাকা এখানে লিখবো। আর যেহেতু দিয়ে এখানে কি কারণ লিখবা? যেহেতু নগদে খবরের কাগজ বিক্রয় করা হয়েছে। আমরা 8 নাম্বারটা করি। 8 নাম্বারে কি বলছে? ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, এটা ব্যাংক থেকে হইতে পারে, ক্যাশ থেকে হইতে পারে, অথবা পণ্য উত্তোলন হইতে পারে। আর এটার মতো আরেকটা সেম এন্ট্রি যেহেতু আছে আমাদের এখানে, আমরা লিখছিলাম যে ছেলের স্কুলের ফিস অথবা মেয়ের স্কুলের ফিস বা বই কেনার জন্য যদি প্রতিষ্ঠানের ব্যাংক থেকে উত্তোলন করা হয় তাহলে সেটা একই রকম হবে। তো নগদে উত্তোলন করলে একটা হবে, ক্যাশ থেকে উত্তোলন করলে একটা হবে, আর পণ্য উত্তোলন করলে আরেকটা হবে। তো যদি এটা নগদে উত্তোলন করা হয় তো সব ক্ষেত্রেই কিন্তু উত্তোলনটা ডেবিট হবে, সব ক্ষেত্রেই উত্তোলন হিসাবটা হবে ডেবিট, ওকে। আর যদি নগদ উত্তোলন করা হয় তাহলে নগদান হিসাব হবে ক্রেডিট। যদি ব্যাংকে থেকে উত্তোলন করা হয় তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট। আর যদি পণ্য উত্তোলন করা হয় তাহলে পণ্য এর জায়গায় পণ্য হিসাব হবে না, এটা কি হবে? ক্রয় হিসাব, কারণ পণ্যের সাথে ক্রয় জড়িত, এগুলোর প্রত্যেকটা হিসাব ক্রেডিট, ওকে। পণ্যটা পণ্য হয় না, ক্রয় হয়। তো এগুলো ধরলাম আমরা যে 2000 টাকা উত্তোলন করা হয়েছে। তো এগুলোর তোমরা একটা কারণ দিবা যে যেহেতু নগদে বা যেহেতু ব্যাংক থেকে যেহেতু পণ্য উত্তোলন করা হয়েছিল। 9 নম্বরে বলছে আগুনে বিনষ্ট পণ্য অথবা চুরিকৃত ক্ষতি। এই ধরনের যদি কোনো ক্ষতি হয় তাহলে সোজা কথা এখানে 9 নম্বর দিয়ে লিখি আমরা বিবিধ ক্ষতি হিসাব হবে, বিবিধ ক্ষতি হিসাব হবে, প্রত্যেকটা ক্ষতির ক্ষেত্রে বিবিধ ক্ষতি হিসাব হবে। আর দ্বিতীয় পক্ষটা অর্থাৎ ক্রেডিট সেটটা কি হবে? ক্রেডিট সেটটা হচ্ছে যেহেতু আগুনে বিনষ্ট পণ্য হয়েছে তার মানে এখানে হবে ক্রয় হিসাব। যদি পণ্যের জন্য এটা ক্রয় হিসাব হইলো, আর যদি এটা ব্যাংক থেকে আসার পথে চুরি হইতো তাহলে হয়তো তোমার এটা ব্যাংক হিসাব। তবে এটা নিয়ে একটু মত আছে, এটাতে আমরা নগদান হিসাব লিখি, তো তোমরা নগদান হিসাবে ইউজ করতে পারো চাইলে নগদান হিসাব। আর আরেকটা বিষয় হচ্ছে যদি ক্যাশ থেকে চুরি হয়ে যায় বা অন্য কোনো ক্ষতি হয়ে যায় তাহলে হবে নগদান হিসাব ক্রেডিট।
তো আমরা দুইটা পক্ষ পাইলাম, একটা হচ্ছে বিবিধ ক্ষতি আর একটা হচ্ছে ক্রয় হিসাব, ব্যাংক হিসাব অথবা নগদান হিসাব, এগুলো হচ্ছে ক্রেডিট। আমরা ধরলাম যে 2000 টাকা চুরি হয়েছে, অর্থাৎ বুঝতে পারলাম যে বিনষ্ট হইলে বা ক্ষতি হইলে সবসময় বিবিধ ক্ষতি যা ডেবিট হবে আর অন্য পক্ষটা হবে ক্রেডিট। এইভাবে এই জাবেদাটা করবা। নম্বরে চলে যাই। 10 নম্বর কি বলছে? ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন। একটু আগে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, সে কারণে উত্তোলন হিসাবে ডেবিট হয়েছে। আর এখন হচ্ছে ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন। তো ব্যাংক থেকে যদি সরাসরি বলে যে ব্যাংক থেকে উঠানো হলো, ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ব্যাংক থেকে ব্যবসার প্রয়োজনে উত্তোলন, প্রতিষ্ঠানের প্রয়োজনে উত্তোলন, অফিসের প্রয়োজনে উত্তোলন, এগুলো সবই এক কথা। তাহলে এটা যদি থাকে তার মানে ব্যাংকে আমরা জানতাম যে ব্যাংক একটা হিসাব আমার আর হচ্ছে নগদান আর একটা হিসাব। তো শুধুমাত্র ব্যাংকের টাকাটা আমার নগদে ট্রান্সফার হয়েছে, অর্থাৎ ব্যাংক থেকে উঠে আনছে মানে ব্যাংকের টাকাটা আমার নগদে আছে, জাস্ট এতটুকুই। এটা আমরা লিখবো, যেহেতু আসছে নগদে, অর্থাৎ নগদান হিসাবে এখন ডেবিট। আর আসছে কোথা থেকে? ব্যাংক থেকে। ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট। এগুলো তোমরা লিখবা, যত টাকা হয় তত টাকাটা লিখে দিবা আর এটা তারিখটা দিয়ে দিবা তোমরা এখানে যত তারিখ থাকে। তো এটার একটা কারণ দিবা, যেহেতু ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন করা হয়েছে। তো এবার আমরা 11 নম্বরটা করি। 11 নম্বর কি বলছে? ব্যাংকে হিসাব খোলা হলো বা ব্যাংকে জমা হলো। একটু আগে যেটা করছি যে ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন করা হয়েছে, এটা হচ্ছে তার ঠিক উল্টা। ওটা ব্যাংকের টাকা নগদে আসে আর এটা নগদের টাকা ব্যাংকে যাবে। এটা যেটাই থাকুক, ব্যাংকে হিসাব খোলা হলো, ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে হিসাব খোলা হলো, এগুলো যাই থাকুক সবগুলো একই রকম হবে। অর্থাৎ এটা তারিখ দিব আমরা 11 তারিখ, যে এটা হবে উল্টা, অর্থাৎ ব্যাংক হিসাবটা হবে ডেবিট আর নগদান হিসাবটা হবে ক্রেডিট। এখানে একটা টাকা হবে, এখানে একই টাকা হবে, তো তোমরা নামাই দিবা। এটারও একটা কারণ দিবা, যেহেতু ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে বা ব্যাংকে হিসাব করা হয়েছে। তো আমরা 12 নম্বরটা করি এখন। 12 নম্বর কি বলছে? সম্পদ বা আনাপত্রের অবচয়। যে কোনো সম্পদের অবশ্যই অবচয় হয়। অবচয় বলতে কি বোঝায়? অবচয় বলতে একটা সম্পদ তুমি হয়তো 5 বছরের জন্য কিনছো 5000 টাকা দিয়ে, তো ওই সম্পদটা তুমি 1 বছর ইউজ করছো, তার মানে 1 বছর ওইটার অবচয় হয়েছে 1000 টাকা, আরো 4 বছর এটা 4000 টাকা সম্পদ এখনো বাকি আছে, তো এটাকে বলা হয় অবচয়। যদি এরকম কোনো অবচয় হয় তাহলে এটা তোমরা জাবেদা কিভাবে করবে মনে রাখবা। অবচয়ের জাবেদা সবসময় একই রকম হয়। তাহলে এটা লিখবা তোমরা যে অবচয় যদি হয় তাহলে লিখবা যে অবচয় হিসাব ডেবিট, আর পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় তোমরা চাইলে ব্র্যাকেটে সম্পদটার নাম লিখে দিতে পারো। আসবাবপত্র, যন্ত্রপাতি যেটা হয় এটা হিসাব, এটা হচ্ছে ডেবিট। তো যত টাকা অবচয় সেটা তোমরা লিখবা, যেটা দেওয়া থাকবে। আর এখানে একটা কারণ দিবা যে যেহেতু যন্ত্রপাতি বা যেহেতু সম্পদ বা যেহেতু আসবাবপত্র অবচয় হয়েছে। এটা করি 13 নম্বর কি বলছে? ব্যাংকে সুদ দিলে অথবা চার্জ কর্তন করলে, ব্যাংকে যদি সুদ দেয় তাহলে একটা রকম জায়গাটা, আর যদি ব্যাংকে যদি চার্জ বা সুদ কর্তন করে তাহলে ভিন্ন রকম জায়গাটা। তাহলে প্রথমে আমরা সুদ দিলে কিভাবে হবে সেটা আমরা করি 13 তারিখ দিয়ে। ব্যাংকে যদি আমাকে সুদ দিয়ে সরাসরি আমার হাতে এসে দেয় না, ব্যাংকে আমার হিসাবে লিখে দেয়, অর্থাৎ আমার ব্যাংক হিসাবে ব্যাংকে দিয়ে দেয়, তাহলে আমি যেহেতু পাইছি তার মানে আমার ব্যাংক হিসাব ডেবিট। আবারও বলি, ব্যাংকে যদি আমাকে সুদ দেয় তাহলে আমার হাতে সরাসরি দেয় না, অর্থাৎ নগদ হয় না, সেটা আমার ব্যাংক হিসাবে সে জমা দেয়, দিয়ে দেয়, সে কারণে ব্যাংক হিসাবটা ডেবিট। আর ব্যাংক সুদ যেহেতু একটা পক্ষ, তাহলে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে এটার যে অ্যামাউন্ট আছে ওইটা অ্যামাউন্টটা বসাবে। তাহলে এটার একটা কারণ দিবা, কারণটা কি হবে? যেহেতু ব্যাংক কর্তৃক ব্যাংক সুদ আদায় হয়েছে সেটা, ওকে। আর এটা যদি না হয়, হয়তো কি ব্যাংক সুদ বা চার্জ কর্তন করলো, তাহলে আমার পক্ষ থেকে আমার ব্যাংক হিসাব থেকে ব্যাংকে চার্জ কাটছে, তাহলে ব্যাংক চার্জ হিসাবটা বা ব্যাংক সুদ হিসাবটা তখন ডেবিট হয়ে যাবে। আর আমার ব্যাংক হিসাব থেকে যেহেতু নিচ্ছে, ব্যাংক হিসাবটা ক্রেডিট, কারণ আমি এটা নগদ যে তাকে দিয়ে আসি না, আমার ব্যাংক হিসাব থেকে সে কেটে নেয়, বা আমি যখন জমা দেবো তখন কেটে নেবে। তো এটা হবে এটা, আর এটার একটা অ্যামাউন্ট যেটা থাকবে সেটা তোমরা বসে দেবে। এটার একটা কারণ দিবা, যেহেতু ব্যাংক কর্তৃক সুদ কর্তৃত হয়েছে বা কর্তন করা হয়েছে। 14 নম্বরে দেনাদার থেকে প্রাপ্তি বা পাওনাদারকে পরিশোধ। দুইটা এন্ট্রি এখানে দেওয়া আছে। দেনাদারের থেকে প্রাপ্তি, আমরা যে বাকিতে বিক্রি করি তার ফলে দেনাদার থেকে আমরা টাকা পাবো, এটা যদি দেনাদার আমাকে পরিশোধ করে তাহলে কিভাবে লিখবো? 14 তারিখ দিয়ে। তো আমি এখন টাকা পাইতেছি, যদি সে আমাকে চেকে প্রদান করে তাহলে আমি লিখবো যে ব্যাংক হিসাব ডেবিট। আর যদি সে আমাকে নগদে প্রদান করে, ক্যাশ প্রদান করে, তাহলে নগদান হিসাব ডেবিট লিখবো আমরা। ক্লিয়ার? যদি চেকে প্রদান করে আমাকে তাহলে আমি লিখবো যে ব্যাংক হিসাব, আর যদি নগদে প্রদান করে নগদান হিসাব। আর যে আমাকে প্রদান করছে অর্থাৎ দেনাদার হিসাব ক্রেডিট। ওকে, তো এটার টাকা যেটা আমাকে পরিশোধ করবে সেটা আমরা এখানে লিখে দিব, ডেবিটটা ডেবিট আর ক্রেডিটটা ক্রেডিটে। আর এটার একটা যেহেতু দিয়ে কারণ দিবা, যেহেতু দেনাদার কর্তৃক টাকা আদায় করা হয়েছে, অর্থাৎ দেনাদার টাকা পরিশোধ করছে, যেভাবে তোমাদের ইচ্ছা হয় সেভাবে লিখবা, চেকে করলে চেকে আর ব্যাংক করলে ব্যাংকে। এবার যদি পাওনাদারকে পরিশোধ করা হয় তাহলে কিভাবে হবে? পাওনাদার পরিশোধ করলে এটা ঠিক উল্টাটা হবে। আমি যদি পাওনাদারকে পরিশোধ করছি তাহলে পাওনাদারের টাকাটা পাইছি, অর্থাৎ পাওনাদার হিসাব ডেবিট হবে এখানে, পাওনাদার হিসাবটা হবে ডেবিট। আর এখন দেখতে হবে যে আমি কি তাকে নগদ টাকাটা দিয়েছি নাকি চেক দিয়েছি। যদি আমি চেক দিই তাহলে ব্যাংক হিসাবটা ডেবিট হবে, ক্রেডিট হবে, সরি।
আর যদি আমি তাকে নগদে দিই তাহলে নগদান হিসাবটা ক্রেডিট হবে। টাকার অ্যামাউন্ট যেটা হবে সেটা আমরা বসাই দেবো। আর এটার একটা কারণ দিয়ে দেবো একই রকম, যেহেতু পাওনাদারের টাকা পরিশোধ করা হয়েছে ব্যাংকে অথবা চেকে, যেভাবে হয় সেভাবে দিবা। 15 নম্বরটা করি। 15 নম্বর কি? বেতন, মজুরি, ভাড়া, বিদ্যুৎ বিল প্রদান নগদ অথবা চেকে। এই দেখো এখানে কয়েকটা খরচের নাম দেওয়া আছে প্রতিষ্ঠান কর্তৃক। প্রতিষ্ঠানের এই সমস্ত যদি যে কোনো খরচ হয় সেই খরচের নামটা হবে ডেবিট, আর যদি নগদে দেয় নগদান হিসাব ক্রেডিট, চেক হিসাব হলে তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট। তাহলে আমরা লিখি যে 15 তারিখ দিয়ে 15 নম্বরটা ধরলাম যে বেতন পরিশোধ করা হয়েছে। আবার বলি যেটা পরিশোধ করা হয়েছে সেটা তোমরা এখানে দিবা যে ডেবিটে। যদি মজুরি পরিশোধ করা হয়তো মজুরিটা ডেবিট দিতাম, বা বিদ্যুৎ বিল হলে বিদ্যুৎ বিল ডেবিট দিতাম। আর যদি আমি নগদে পরিশোধ করি তাহলে নগদান হিসাব ডেবিট ক্রেডিট, নগদে পরিশোধ করলে নগদান হিসাব ক্রেডিট। আর যদি চেকে পরিশোধ করি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে বেতন বা ওই খরচটার হিসাব একটা পক্ষ, আর হচ্ছে নগদ বা ব্যাংক আর একটা পক্ষ। তো এটা যত অ্যামাউন্ট তত অ্যামাউন্টটা বসাই দিবা। আর এখানে লিখবা যেহেতু বেতন, যেহেতু মজুরি, ভাড়া বা বিদ্যুৎ বিল চেকে অথবা যদি নগদে থাকে নগদে পরিশোধ করা হয়েছে। এই হচ্ছে এটা। তো আমরা এখন 16 নম্বর একটা এন্ট্রি করি পুনঃনিষ্পত্তিতে। এটা খুবই কমন একটা এন্ট্রি, এটা প্রায় আসে। পুনঃনিষ্পত্তিতে বলতে কি বোঝায়? যে আমি দেনাদারের কাছে অর্থাৎ বাকিতে বিক্রয় করছিলাম, ধরো যে 10,000 টাকা তার পণ্য তার কাছে বিক্রয় করছিলাম, কিন্তু সে আমাকে এখন টাকা দিচ্ছে। 10,000 টাকার পণ্য বিক্রয় করার ফলে সে আমাকে এখন টাকা দিচ্ছে। কত টাকা? ধরো যে সে আমাকে 7,500 টাকা নগদ দিচ্ছে আর 1,500 টাকা চেকে দিচ্ছে, অথবা ডাইরেক্টলি 9,000 টাকা আমাকে ক্যাশে দিচ্ছে। তাহলে এখানে দেখো যে যদি আমাকে ওই রকম ভাবে দেয় তাহলে এখানে 500 টাকা বাট্টা থাকতেছে, 500 টাকা আমি পাইতেছি না। এই যে বাট্টাটা, এটাকে প্রাপ্ত বাট্টা বা প্রদেয় বাট্টা বলা হয়। যেহেতু আমাকে দেনাদার দিতেছে তাহলে বাট্টাটা সে পাইতেছে, তাহলে এটা হবে প্রদেয় বাট্টা আমার ক্ষেত্রে। ওকে, একইভাবে যদি আমি আমার কাছ থেকে কোনো পাওনাদার পাই, অর্থাৎ আমি তার থেকে বাকিতে ক্রয় করছি, তো তাকে আমি এখন পরিশোধ করবো। 12,000 টাকা পণ্য ক্রয় করে এখন তাকে আমি 10,000 টাকা নগদ দিতেছি, 1,000 টাকা চেক দিতেছি, আর যে 1,000 টাকা ঘাটতি থাকতেছে ওইটা দিতেছে তোমার বাট্টা। তাহলে এটা আমি যেহেতু বাট্টাটা পাইতেছি, কম দিতেছি, তার মানে এটা হচ্ছে আমার প্রাপ্ত বাট্টা। তো এই হচ্ছে প্রাপ্ত বাট্টা আর হচ্ছে প্রদেয় বাট্টা, যেটাকে আমরা প্রকৃত বাট্টা বলছিলাম। তো এটার জাবেদা আমরা কিভাবে করবো? যদি আমরা দেনাদার থেকে পাই তাহলে আমরা কি লিখবো? আমরা যেহেতু পাইতেছি, কি পাইতেছি? নগদ টাকা পাইতেছি। তো এটার ক্ষেত্রে একটু মনে রাখবা যে তোমরা ডিটেলস আগে ফার্স্টে দেনাদারের টাকা লিখে নেবা, যে দেনাদার আমাকে যেহেতু টাকাটা দিতেছে, এখন দেনাদারটা ক্রেডিট হয়। দেনাদার আমাকে সম্পূর্ণ টাকাটাই ক্রেডিটে দিয়ে দিতেছে, কিন্তু আমি পাইতেছি নগদান হিসাব। ধরো এখানে 7,500 দিয়ে লিখছি, 7,500 লিখলাম। আর আমাকে ব্যাংকে, অর্থাৎ ব্যাংকে সে আমাকে টাকা জমা দিচ্ছে 1,500 টাকা, মেবি, হ্যাঁ 1,500 টাকা। আর বাকি যে টাকাটা ওইটা হচ্ছে প্রদেয় বাট্টা হবে। প্রদেয় বাট্টা সেটা হবে বাকি টাকাটা। এখানে কত টাকা বাকি থাকে? 9,000, তার মানে 1,000 টাকা বাকি থাকে। এই 1,000 টাকা হচ্ছে বাকি। তো এটা হচ্ছে প্রদেয় বাট্টা। তো কিভাবে প্রদেয় বাট্টা এন্ট্রি করতে হয় সেটাও তোমরা জানতে পারলে নিষ্পত্তির থেকে। তো এখানে তোমরা একটা কারণ দিয়ে দিবা যে যেহেতু দেনাদার কর্তৃক নগদে ও ব্যাংকে এত টাকা পাওয়া গেছে এবং বাকি টাকা প্রদত্ত বাট্টা হয়েছে বা প্রদেয় বাট্টা হয়েছে। তো এখানে আরেকটা জিনিস থাকতে পারে, শুধু ব্যাংকেও জমা দিতে পারে, অর্থাৎ ব্যাংকে টাকা দিতে পারে, চেক দিতে পারে, অথবা শুধু নগদে টাকাও দিতে পারে। তো যেটা হবে, যদি শুধু এটা দেয় বাকিটা কেটে যাবে, অর্থাৎ এখানে ব্যাংক হিসাবটা হবে না। আবার যদি ব্যাংক দেয় তাহলে নগদান হিসাবটা হবে না। এই হচ্ছে দেনাদার একটা। তো একইভাবে পাওনাদার একটা যদি আমরা করি একই রকম হবে। তো একই রকম ভাবে তোমরা লিখবা, যেহেতু পাওনাদারকে পরিশোধ করা হয়েছে তাহলে লিখবা যে পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদারকে আমরা পুরো টাকাটাই পরিশোধ করছি, ধরি যে একই টাকা, এই 10,000 টাকাই আমরা তাকে পরিশোধ করছি, তো 10,000 টাকা পুরোটাই ডেবিট। এখন আমার হিসাবগুলো আসি যে আমি তাকে কি কি দিয়েছি। যদি আমি সরাসরি নগদে দিই তো এরকমই শুধু নগদান হিসাব লিখবো, আর যদি নগদের সাথে আমি চেক আউট দিই তাহলে ব্যাংক হিসাব লিখবো। ওকে, তো ধরলাম যে নগদে আমরা টাকা দিচ্ছি 8,000 টাকা আর চেকে দিচ্ছি 1,000 টাকা। আর যদি শুধু একটা দিই তাহলে একটা লিখবো আগের মতোই। আর যে বাকি টাকাটা আমি দিই 1,000 টাকা, ওইটা হচ্ছে কি আমার প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা হিসাব, এটা হচ্ছে ক্রেডিট 1,000 টাকা। এটা তারিখটা আমি দিয়ে নিই, তারিখটা দিয়ে নিই 16টা। তো এখানে তোমরা একটা কারণ দিয়ে দিবে। কারণটা কি হবে? যেহেতু পাওনাদারকে নগদে অথবা ব্যাংকে অথবা নগদ ও ব্যাংকে মাধ্যমে অথবা চেকে টাকা জমা দেওয়া হয়েছে, টাকা পরিশোধ করা হয়েছে এবং অবশিষ্ট টাকা বাট্টা পাওয়া গেছে। ওকে, এই হচ্ছে এই লেনদেনটা, একটু বিস্তারিত আলোচনা করলাম। তো আমরা এখন 17 নাম্বারটা করি। 17 নাম্বার কি বলছে? 10% বাট্টায় ক্রয় বিক্রয়, যে কোনো ক্রয় অথবা বিক্রয় যদি এত % বাট্টায় ক্রয়, এত % বাট্টায় বিক্রয় এরকম থাকে, তাহলে এইটাই হচ্ছে বলছিলাম যে ক্রয় বিক্রয় যদি জড়িত থাকে বাট্টার সময়, তাহলে এটা হচ্ছে কারবারি বাট্টা। তাহলে এখানে যেহেতু ক্রয় বিক্রয় আছে, যদি এটা ক্রয় হইতো তাহলে আমরা কি করতাম? 10,000 টাকার পণ্য 10% বাট্টায় ক্রয়। এটার জাবেদাটা আমরা কিভাবে করব? এটা যেহেতু ক্রয় করছি আমরা, তাহলে ক্রয় হিসাব হবে ডেবিট। তারিখটা হবে কত? 17 তারিখ। যদি এটা নগদে আমরা ক্রয় করে থাকি তাহলে নগদান হিসাব ডেবিট। আর যদি আমরা চেকের মাধ্যমে ক্রয় করে থাকি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। এখন বুঝতে হবে যে কত টাকার ক্রয় করছি। এখানে যদি 10% বাট্টা
তার মানে 10,000 টাকার 10% আসবে 1,000 টাকা। এই 1,000 টাকা আমরা বাদ দিয়ে দিব, কারণ এই 1,000 টাকা আমরা দেই নাই তাকে, 9,000 টাকা দিছি। তাহলে এইখানেও 9,000 টাকা হবে আর এইখানেও 9,000 টাকা হবে, অর্থাৎ আমি ক্রয় আসলে করছি 9,000 টাকার পণ্যই। ওকে, বিক্রয়টা হয়তো বিক্রয় এত % পার্টটা বিক্রয়, তাহলে বিক্রয় যেহেতু করছি আমরা লিখবো যে নগদ টাকা যদি আমরা পাই থাকি, নগদে যদি আমাকে দিয়ে থাকে তাহলে নগদ হিসাব ডেবিট, অথবা যদি চেকে দিয়ে থাকে ব্যাংক হিসাব ডেবিট, আর অন্য যে বিক্রয় হিসাবটা হবে ক্রেডিট। তাহলে কত টাকা হবে, এটাও তোমার 1,000 টাকা বারটা যেটা আসে সেটা বাদ দিয়ে বাকি টাকাটা লিখবা 9,000 টাকা। তো এটারও দুইটার কারণ তোমাদেরকে আমি বলে দিই, যে যেহেতু এত % বারটায় ক্রয় করা হয়েছে বা যেহেতু এত % বারটা বিক্রয় করা হয়েছে, এখন দেখো নগদ বারটা আর হচ্ছে এই কারবারি বারটার মধ্যে পার্থক্যটা কি। নগদ বারটার মধ্যে বারটার টাকাটা ওই জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে, কিন্তু কারবারি বারটার সময় এটা অন্তর্ভুক্ত হবে না। আমরা পরেরটা করি 18 নম্বরটা, বিজ্ঞাপন বা প্রচারণা খরচ। প্রচারণা একই জিনিস, বিজ্ঞাপন হয়। তো বিজ্ঞাপন যদি খরচ হয় তাহলে এটার জাবেদা কি হয়, যেহেতু এটা একটা খরচ, এই পক্ষটার নাম হচ্ছে বিজ্ঞাপন। আমরা 18 তারিখ দিয়ে নিই বিজ্ঞাপন হিসাব। এটা যদি প্রচারণাও থাকে তাও বিজ্ঞাপন হবে, কারণ প্রচারণা মানে বিজ্ঞাপনই হয়। আর খরচটা যদি আমি চেকে করে থাকি তাহলে ব্যাংক হবে, আর যদি চেকে না করে আমি নগদে করি তাহলে নগদান হিসাব হবে ক্রেডিট। ওকে, যত টাকা এখানে লিখে দেবা। আর এখানে কারণ দিবা কি, যেহেতু নগদে অথবা যেহেতু চেকের মাধ্যমে বিজ্ঞাপন খরচ অথবা প্রচারণা খরচ করা হয়েছে। ওকে, এখন আমরা 19 নম্বরে অতিরিক্ত মূলধন এটা করবো। অতিরিক্ত মূলধন কি? অতিরিক্ত মূলধন হচ্ছে স্ত্রী গহনা বিক্রি করে বা পুকুরের মাছ বিক্রি করে যদি কোনো মূলধন প্রতিষ্ঠান বিনিয়োগ করে, সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন বা নগদ টাকা বিনিয়োগ করতে পারে। তো যদি মনে করে যে স্ত্রীর গহনা বিক্রি করে মূলধন বিনিয়োগ করা হয়েছে, তাহলে এখানে হবে যে ধরো যে স্ত্রীর গহনা বিক্রি করে অফিসের জন্য একটি আসবাবপত্র ক্রয়, তাহলে হবে আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। আর যদি মনে করো যে এটা করে তোমার অফিসের জন্য কম্পিউটার ক্রয় করা হয়েছে, তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। আর যদি নগদে সরাসরি বিনিয়োগ করা হয় তাহলে হবে নগদান হিসাব ডেবিট। এই হচ্ছে পক্ষগুলা। আর যেহেতু এটা অতিরিক্ত মূলধন, তাহলে অতিরিক্ত মূলধনটা হিসাব ক্রেডিট। এখানে টাকাটা বসা দিবা যটা হয়, আর এটার একটা কারণ দিবা। কারণটা কি, যেহেতু অতিরিক্ত মূলধন হিসাবে বিনিয়োগ করা হয়েছে। ওকে, এই হচ্ছে অতিরিক্ত মূলধন। একটা জমির নিকট থেকে চেক প্রাপ্তি অথবা জমিরকে চেক প্রদান। জমির নিকট অর্থাৎ জমির একজন আমার দেনাদার, তার থেকে আমি চেক পাইছি, অথবা জমির আমার একজন পাওনাদার, তাকে আমি চেক প্রদান করছি। তো এটা যদি থাকে তাহলে প্রথমে আমরা ধরি যে তার থেকে চেক পাইছি, তাহলে সেটা কি হবে, যেহেতু চেক পাইছি তার মানে ব্যাংক হিসাব ডেবিট। আর যেহেতু জমির নিকট থেকে পাইছি তার মানে দেনাদার, সে আমার একজন দেনাদার ছিল, ব্র্যাকেটে লাগলে আমরা জমি দিয়ে দিব, জমির হিসাব যত টাকা পাইছি সেটা আমরা বসাই দিব। আর এখানে একটা কারণ দিবা যে যেহেতু দেনাদারের জমির নিকট থেকে পাওয়া গেল। আর একইভাবে যদি জমিরকে চেক প্রদান বলা হইতো তাহলে আমরা লিখতাম যে পাওনাদার, যেহেতু পাওনাদার আমার থেকে টাকাটা পাইলো, এখন জমি হিসাব ডেবিট। আর আমরা তাকে কি দিছি, চেক দিছি, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে পাওনাদার হিসাব একটা পক্ষ আর ব্যাংক হিসাব হচ্ছে আরেকটা পক্ষ। এটার একটা তোমরা একটা কারণ দিয়ে দিবা, যেহেতু পাওনাদার জমিরকে চেকে পরিশোধ করা হলো, এখানেও টাকা যেটা হয় সেটা আমরা তোমার বসায় দিবা। তো এই হচ্ছে আজকের দিনে আমরা জাবেদা কিভাবে করতে হয় সেগুলো জানলাম, কিভাবে পক্ষ নির্ধারণ করতে হয়, শ্রেণী নির্ধারণ করতে হয়, হ্রাস বৃদ্ধি এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করে কিভাবে জাবেদাটা তোমরা সম্পন্ন করবা, কারণ সহ পুরো ডিটেলস আমি দেখাই দিলাম। সাধারণ জাবেদাটা এটা আমরা হয়তো একটা জাবেদার মধ্যে সবগুলো দেখাইছি, যেহেতু জায়গা খুবই স্বল্প ছিল। তোমরা একটা স্কেলের মধ্যে 4-5টা হয়তো জাবেদার এন্ট্রি থাকবে। আজকের মতো ক্লাসটা এতটুকুই। আগামী ক্লাসে আমরা আবার তোমার যে প্রকৃত জাবেদাগুলো আছে ওগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো, যে কিভাবে প্রকৃত জাবেদাগুলো করতে হয়, এবং তার সাথে সাথে মূলধন নিয়ে, অনেকগুলো মূলধন নিয়ে যখন যে সম্পদ নিয়ে অর্থাৎ নগদ টাকা, আসবাবপত্র, ঋণ ইত্যাদি ক্রয় টয় এগুলো নিয়ে যদি কোনো ব্যবসা শুরু করে তাহলে কিভাবে জাবেদাটা করতে হয়। আর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেকগুলো বড় হয়, যে আজকে হয়তো এটা আমি দেখাইলাম যে এটা, কিন্তু এটা যদি পূর্ণ নিষ্পত্তিতে পরিশোধ না হয়, যদি ক্রয় করা হয় বিভিন্নভাবে, চেকে, নগদে, বাকিতে, ওইটা কিভাবে হয় সেটা তোমাদেরকে আমি আগামী ক্লাসে দেখাবো। তো আগামী ক্লাসে তোমাদেরকে ওগুলো নিয়ে আমি আলোচনা করব। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকে জাবেদার পুরো ক্লাস। সাধারণ জাবেদা নিয়ে আমরা কিছু এন্ট্রি দেখাইলাম, এবং আশা করি তোমরা জাবেদার ক্লাসটা সম্পূর্ণ এবং ভালোভাবেই করছো এবং সম্পূর্ণ এন্ট্রিগুলো তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার ভিডিওটা তো সাবস্ক্রাইব মাস্ট। দেখাবো পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।